কবিতা কখন কেবল শব্দের বিন্যাস থাকে না, বরং এক গভীর অনুরণনে মন্ত্রের মতো কাজ করে। এই প্রশ্ন সাহিত্য চিন্তার এক সূক্ষ্ম ও গুরুত্বপূর্ণ ক্ষেত্র। সব কবিতা পাঠকের মনে সমান প্রভাব ফেলে না। কিছু কবিতা পড়ে আমরা শুধু অর্থ বুঝি, আর কিছু কবিতা আমাদের ভেতরে ঢেউ তোলে, দীর্ঘদিন ধরে প্রতিধ্বনিত হয়। সেই দ্বিতীয় ধরনের কবিতাই ধীরে ধীরে মন্ত্রের মর্যাদা পায়। একটি কবিতাকে মন্ত্রে রূপান্তরিত করার পেছনে কয়েকটি মৌল উপাদান কাজ করে: ধ্বনি, ছন্দ, প্রতীকের গভীরতা, আবেগের নিবিড়তা এবং সার্বজনীন সত্যের স্পর্শ। মন্ত্রের মতো প্রভাব সৃষ্টি করতে হলে কবিতাকে প্রথমেই পাঠকের সংবেদন জাগাতে হয়। এখানে শুধু বুদ্ধি নয়, হৃদয় ও ইন্দ্রিয় সব একসঙ্গে সক্রিয় হয়ে ওঠে। যখন একটি কবিতা পড়ে পাঠকের মনে অদৃশ্য কম্পন তৈরি হয়, তখনই বোঝা যায় শব্দগুলো তাদের সাধারণ ভূমিকা ছাড়িয়ে গেছে। এই কম্পনই মন্ত্রসুলভ শক্তির প্রথম লক্ষণ। তাই কবিতাকে মন্ত্রে রূপান্তরিত করার আলোচনা শুরু হয় তার অন্তর্গত গঠন ও প্রভাব বিশ্লেষণ দিয়ে। কিভাবে শব্দ, ছন্দ ও অনুভূতি মিলিত হয়ে এক ধরনের ধ্যানমগ্ন অভিজ্ঞতা তৈরি করে, এই প্রশ্নের উত্তর খুঁজলেই আমরা বুঝতে পারি কবিতার প্রকৃত মন্ত্রশক্তি কোথায় নিহিত। প্রথম ও প্রধান উপাদান হল ধ্বনিমাধুর্য ও ছন্দের সম্মোহন। মন্ত্রের মূল শক্তি তার উচ্চারণে। ঠিক তেমনি কবিতারও এক বিশেষ শ্রুতিগত জীবন আছে। যখন কবি শব্দ নির্বাচন করেন সুর, তাল ও ধ্বনির কথা ভেবে, তখন কবিতার শরীরে এক ধরনের সঙ্গীত জন্ম নেয়। এই সঙ্গীতই পাঠককে ধীরে ধীরে কবিতার আবেশে টেনে আনে। অনুপ্রাস, স্বরসঙ্গতি, অন্তমিল, মাত্রাবিন্যাস এসব কেবল অলংকার নয়, এগুলো কবিতার স্পন্দন সৃষ্টি করে। একটি পংক্তি যদি উচ্চারণে তরল ও মসৃণ হয়, তবে তা মনে সহজেই বসে যায়। আবার কোথাও যদি ইচ্ছাকৃত ভাঙন বা বিরতি থাকে, সেটিও আবেগের তীব্রতা বাড়ায়। ফলে কবিতা পড়া কেবল অর্থ বোঝার প্রক্রিয়া থাকে না, তা হয়ে ওঠে এক এক শ্রুতিনির্ভর অভিজ্ঞতা। মন্ত্রজপ করার সময় যেমন পুনরাবৃত্তি মনকে ধীরে ধীরে একাগ্র করে, তেমনি কবিতায় ধ্বনির পুনরাবৃত্তি পাঠককে এক ধরনের ধ্যানমগ্ন অবস্থায় নিয়ে যায়। এই সম্মোহনী ছন্দই কবিতাকে সাধারণ গদ্য থেকে পৃথক করে এবং তাকে মন্ত্রের নিকটবর্তী করে তোলে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান হল চিত্রকল্প ও প্রতীকের বহুস্তরতা। সরাসরি বলা কথা দ্রুত শেষ হয়ে যায়, কিন্তু ইঙ্গিতপূর্ণ ভাষা দীর্ঘস্থায়ী হয়। একটি শক্তিশালী কবিতা কখনো সব কথা স্পষ্ট করে বলে না, বরং আংশিক উন্মোচন করে বাকিটা পাঠকের কল্পনার জন্য রেখে দেয়। এই অপূর্ণতার মধ্যেই জন্ম নেয় মন্ত্রের মতো আকর্ষণ। চিত্রকল্প কবিতার দৃশ্যমানতা বাড়ায়, আর প্রতীক তার গভীরতা তৈরি করে। যখন একটি সাধারণ দৃশ্য, ধরা যাক একটি প্রদীপ, একটি নদী কিংবা একটি দরজা, বহুস্তর অর্থ বহন করতে শুরু করে, তখন কবিতা বহুমাত্রিক হয়ে ওঠে। পাঠক প্রতিবার পড়ে নতুন অর্থ আবিষ্কার করতে পারে। এই পুনর্পাঠের প্রয়োজনীয়তাই কবিতাকে মন্ত্রসম করে তোলে। মন্ত্র যেমন সংক্ষিপ্ত হলেও তার ব্যাখ্যা অসীম, তেমনি প্রতীকময় কবিতাও সীমিত শব্দে অসীম ভাব ধারণ করে। ফলে কবিতা একবার পড়ে শেষ হয়ে যায় না, বরং মনে বারবার ফিরে আসে। এই প্রত্যাবর্তনের শক্তি কবিতার মন্ত্রময়তার একটি প্রধান চিহ্ন। তৃতীয় মূল উপাদান হল আবেগের ঘনত্ব ও সততা। কৃত্রিম বা বাহুল্যপূর্ণ আবেগ পাঠকের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলতে পারে না, কিন্তু কবির অনুভূতি যদি সত্য ও নিবিড় হয়, তবে তা শব্দের মধ্য দিয়ে অনায়াসে সঞ্চারিত হয়। তখন কবিতা প্রভাবিতকরণে সঞ্চারিত হয়। তখন কবিতা পড়া মানে অন্য এক হৃদয় স্পন্দন অনুভব করা। মন্ত্র কার্যকর হতে হলে যেমন অন্তরের বিশ্বাস প্রয়োজন, তেমনি কবিতার ক্ষেত্রেও অনুভূতির আন্তরিকতা অপরিহার্য। ব্যক্তিগত অভিজ্ঞতা যখন শিল্পের মাধ্যমে এমনভাবে রূপ পায় যে তা বহু মানুষের অনুভূতির সঙ্গে মিলে যায়, তখন কবিতা ব্যক্তিগত সীমা অতিক্রম করে সামষ্টিক শক্তি অর্জন করে। এই রূপান্তরই কবিতাকে গভীরভাবে অনুরণিত করে। এখানে ভাষার সংযমও গুরুত্বপূর্ণ। অতিরিক্ত আবেগপ্রবণ শব্দ কবিতাকে দুর্বল করে দিতে পারে, কিন্তু সংহত ও মিতব্যয়ী প্রকাশ আবেগকে তীব্র করে তোলে। ফলে পাঠক শুধু পড়ে না, অনুভব করে। এই অনুভবের গভীরতাই কবিতাকে মন্ত্রের মতো কার্যকর করে। সবশেষে সংক্ষিপ্ততা,
নিবিড় প্রকাশভঙ্গি এবং সার্বজনীন সত্যের স্পর্শ, এই তিনের সম্মিলন কবিতাকে পূর্ণ মন্ত্রশক্তি দেয়। মন্ত্র সাধারণত ছোট হলেও তার প্রভাব সুদূর প্রসারী। তেমনি কবিতায় যখন অল্প শব্দে গভীর জীবনবোধ ধরা পড়ে, তখন প্রতিটি শব্দ অর্থে ভারী হয়ে ওঠে। অপ্রয়োজনীয় বাগাড়ম্বর কবিতার শক্তি ক্ষয় করে, আর সংহত ভাষা তাকে তীক্ষ্ণ করে। এর সঙ্গে যুক্ত হয় সার্বজনীনতার মাত্রা। যখন কবিতা প্রেম, মৃত্যু, সময়, একাকিত্ব বা মুক্তির মতো মৌল মানবিক অভিজ্ঞতাকে স্পর্শ করে, তখন তা যুগ ও ব্যক্তির সীমা ছাড়িয়ে যায়। পাঠক নিজের জীবনকে সেই কবিতার ভেতরে খুঁজে পায়। এই আত্মপরিচয়ের মুহূর্তেই কবিতা মন্ত্রের মর্যাদা লাভ করে। অতএব কবিতাকে মন্ত্রে পরিণত করে কোনো একক উপাদান নয়, বরং ধ্বনি, ছন্দ, প্রতীক, আবেগ, সংক্ষিপ্ততা এবং সার্বজনীনতার সম্মিলিত রসায়ন। যখন এইসব উপাদান সুষম ভারসাম্যে মিলিত হয়, তখন কবিতা কেবল পড়া হয় না, উচ্চারিত হয়, অনুভূত হয় এবং দীর্ঘকাল মনে অনুরণিত হতে থাকে। তখনই কবিতা সত্যিকার অর্থে মন্ত্র হয়ে ওঠে।